প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আবু সাইদ মুন্না বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সাথে আছি। আজকে আমি আলোচনা করব নবম অধ্যায় জাতিসংঘ ও বাংলাদেশ এটা নিয়ে। খুব সহজ চ্যাপ্টারটা এবং এখান থেকেও কিন্তু এসএসসিতে প্রশ্ন আসে। তবে বেশ কিছু সাল তথ্য আছে যেগুলো একটু ওলটপালট হওয়ার সম্ভাবনা থাকে। আমি আশা করি কেয়ারফুলি তোমরা আমার ভিডিওটি দেখবে। শুরুতে আমি একটা কথা বলি, দেখো, মানবাধিকার ছাড়া কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারি না। এখন প্রশ্ন, মানবাধিকার কি? মানবাধিকার হচ্ছে বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। তাহলে যদি প্রশ্ন করা হয় মানবাধিকার কি, আমরা লিখব মানবাধিকার হলো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। এবার যে প্রশ্নটা পড়ব সেটা হচ্ছে জাতিসংঘ সৃষ্টির পটভূমি, যে জাতিসংঘটা কি কারণে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা জানি যুদ্ধ কখনো জাতিতে জাতিতে সংকট নিরসন করতে পারে না, বরং সংকটটা বৃদ্ধি করে। আমাদের পৃথিবীর ইতিহাসে ভয়াবহ দুইটি যুদ্ধ হয়েছিল। একটি প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে এবং শেষ হয় 1918 সালে। এই যে প্রথম বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে বিশ্বের শান্তিকামী কিছু দেশ মিলে লিগ অফ নেশনস গঠন করেছিল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে কি গঠন করা হয়? লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস মানে কিন্তু জাতিসংঘ না, ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের কারণে 1920 সালের 10 জানুয়ারি লিগ অফ নেশনস গঠন করা হয়। কিন্তু লিগ অফ নেশনস বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, যে কারণে আমাদের বিশ্বটা আরেকটা বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়, যেটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে থাকি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে এবং শেষ হয় 1945 সালে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে যায়, যে কারণে যুদ্ধ চলাকালীন সময়ে 1943 সালে তেহরান এবং মস্কোতে 4টি দেশের সমন্বয়ে, কোন 4টি দেশ? 1 যুক্তরাষ্ট্র, 2 যুক্তরাজ্য, 3 ফ্রান্স, 4 রাশিয়া, এই 4টি দেশ মিলে তেহরান এবং মস্কোতে 1943 সালে একটি সম্মেলন করে। তারপর 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘটা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই হচ্ছে আমাদের জাতিসংঘ সৃষ্টির একটা পটভূমি। খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আমি বললাম। জাতিসংঘের প্রধান 5টি অঙ্গ রয়েছে। জাতিসংঘের কয়টি প্রধান অঙ্গ? 5টি। 1 সাধারণ পরিষদ, 2 নিরাপত্তা পরিষদ, 3 অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4 ওসি পরিষদ, আর 5 হচ্ছে আন্তর্জাতিক আদালত। সাধারণ পরিষদ কি? জাতিসংঘের সকল সদস্য দেশ নিয়েই এই সাধারণ পরিষদটা গঠিত হয়। যে কোনো সিদ্ধান্ত বা প্রস্তাব এখান থেকে গৃহীত হয়, যে কারণে সাধারণ পরিষদকে বিতর্ক সভাও বলা হয়। তারপর নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের এই 5টা বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী যে বিভাগটা, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে 2টি ভাগে ভাগ করা হয়, একটি স্থায়ী আর একটি অস্থায়ী। স্থায়ী দেশ হচ্ছে 5টি। 1 যুক্তরাষ্ট্র, 2 যুক্তরাজ্য, 3 ফ্রান্স, 4 রাশিয়া, আর 5 হচ্ছে গণচীন। এই 5টা দেশকে স্থায়ী দেশ বলা হচ্ছে। এদের একটা বিশেষ ক্ষমতা আছে। কি সেই ক্ষমতা? ভেটো প্রদান করার ক্ষমতা। ভেটো শব্দের অর্থ আমি মানি না, অর্থাৎ কোনো কিছু নাকচ করে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে এই 5টি দেশের। আর অস্থায়ী 10টি দেশ, এরা প্রত্যেক 2 বছরের জন্য নির্বাচিত হয়। এই হচ্ছে আমাদের নিরাপত্তা পরিষদ। তারপর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এটা নাম শুনেই বোঝা যাচ্ছে সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য এরা কাজ করে। ওসি পরিষদ। ওসি পরিষদ কোনটা? আমি শুরুতেই বলে রাখি, ওসি পরিষদ এটার কাজ বর্তমানে নেই বললেই চলে। তাহলে এরা কি নিয়ে কাজ করে?
বিশ্বের যে পরাধীন দেশগুলো ছিল এদেরকে নিয়ে কাজ করাটাই হচ্ছে এর মূল লক্ষ্য। অর্থাৎ পরাধীন দেশগুলোকে স্বাধীন করতো এরা। একটা সময় ছিল যখন অনেক দেশগুলো উপনিবেশ ছিল, তখন এদের অ্যাক্টিভিটিসটা বেশি ছিল। বর্তমানে অলমোস্ট সবই তো স্বাধীন, যে কারণে এই ওসি পরিষদের কার্যক্রমটা কমেছে। এই 5টা বিভাগের আরেকটি হচ্ছে আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত কোথায়? আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে। এর কাজ কি? এর কাজ হচ্ছে দুটি দেশের মধ্যে চলমান কোনো বিবাদ, এগুলো মীমাংসা করা আন্তর্জাতিক আদালতের কাজ। আর জাতিসংঘের প্রশাসনিক বিভাগকে সেক্রেটারিয়েট বলা হয়, আর সেক্রেটারিয়েটের প্রধানকে মহাসচিব বলা হয়। জাতিসংঘের এই যে সেক্রেটারিয়েট বা প্রশাসনিক বিভাগ, যেটাকে আমরা সদর দপ্তর বলে থাকি, এই সদর দপ্তর অবস্থিত আমেরিকার নিউ ইয়র্ক শহরে। এই হচ্ছে আমাদের জাতিসংঘের হিস্টোরি। বাংলাদেশ 1974 সালের 17 সেপ্টেম্বর 136তম দেশ হিসাবে সদস্যপদ লাভ করে। বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে 193টি। এবার আমরা জানবো বাংলাদেশের সাথে জাতিসংঘের একটা সম্পর্ক। এই সম্পর্কটা কোথায়? আমরা জানি 74 সালে যখন বাংলাদেশ 136তম সদস্যপদ লাভ করে, তারপর থেকে জাতিসংঘের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক বিদ্যমান। এ পর্যন্ত প্রায় 4 জন মহাসচিব 5 বার বাংলাদেশ সফর করেছে। বাংলাদেশ 1979-80 সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদও লাভ করেছিল। 1984 সালে জাতিসংঘের যে কার্যপ্রণালীটা, এটাতে প্রথম বাংলা ভাষার ব্যবহার শুরু হয়। আমরা আরেকটা কথা বলবো যে জাতিসংঘের বাংলাদেশের আর্থিক অবদানটা কম হলেও বাংলাদেশ থেকে প্রতি বছর শান্তি রক্ষার জন্য যে সৈন্য পাঠানো হয়, তারা জীবন উৎসর্গ করে জাতিসংঘে ভূমিকা রাখছে। এছাড়াও আরেকটা কথা আমরা লিখব, 1986 সালে তৎকালীন সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি জাতিসংঘের 41তম অধিবেশনের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও কিছু ভূমিকা আছে। এই যে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা নিয়ে বিবাদটা, এটা নিরসন করেছিল। পার্বত্য চট্টগ্রামের যে রক্তক্ষয়ী সংঘাত, সেটাও জাতিসংঘ সমাধানে ভূমিকা রেখেছিল। এছাড়াও জাতিসংঘের বেশ কিছু সংস্থা আছে যেগুলো বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘের উন্নয়ন বিষয়ক তহবিল। আমরা জানি এই ইউএনডিপি 2015 সালের মধ্যে এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এইটা অর্জন করতে সহায়তা করেছিল। বর্তমানে 2030 সালের মধ্যে এসডিজি 17টি লক্ষ্য নিয়ে এরা কাজ করছে। তারপর বাংলাদেশে কাজ করছে ইউনেস্কো। ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এরা বাংলাদেশের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির উন্নয়নের জন্য কাজ করছে। 1999 সালের 17 নভেম্বর আমাদের 21শে ফেব্রুয়ারিকে এই ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ইউনিসেফ। ইউনিসেফ হচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল। এরা বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। তারপর WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পোলিও নিবারণের জন্য এরা সহায়তা করেছিল। বাংলাদেশে আরেকটি সংস্থা আছে যারা কাজ করে যাচ্ছে, সেটি হচ্ছে ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি, অর্থাৎ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। এরা বাংলাদেশ মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে কাজ করছে। এবং আরেকটি বিষয় উল্লেখ করা আছে, বাংলাদেশের যে বিহারি জনগোষ্ঠী, এদের আবাসন সুবিধার জন্য এরা বাংলাদেশে কাজ করেছিল। এছাড়া ইউনিফেম, এরা নারীদের উন্নয়নে কাজ করছে। আর ইউএনএফপিএ, এরা জনসংখ্যা নিয়ে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থার ভূমিকাটা। এবার আমাদের তারপরে যে অংশটুকু আছে, তোমরা দেখবে একটা পৃষ্ঠা
পুরোটাই শুধু বেশ কয়েকটা সাল দেয়া আছে। এখান থেকে আমি যে কয়েকটা বলি অ্যাটলিস্ট সে কয়েকটা তোমরা মার্ক করে নাও এবং মনে রাখবে। এর মধ্যে একটা পাবে হচ্ছে 1951 সাল। 1951 সালে ILO, আন্তর্জাতিক শ্রম সংস্থা, এরা কি করেছিল? নারী পুরুষের একই কাজের জন্য একই বেতন বা মজুরির কথা বলেছিল। এটা একটা 51 সাল। তারপর 1952 সাল। 1952 সাল থেকে নারীরা প্রথম রাজনৈতিক সুবিধা ভোগ করে। তারপর একটা পাবে হচ্ছে 1962 সাল। 1962 সালে কি করা হয়েছিল? নারীদের বিয়ের ন্যূনতম বয়সটা নির্ধারণ করে দেওয়া হয়। তারপরে 1979 সালে সিডো সনদ, এটার কথা বলা আছে, যেটা নিয়ে আমি একটু পরে আবার আলোচনা করব, ওটা পরে। তোমরা 1975টা মনে রাখবে। 1975 সালে কি হয়েছিল? প্রথম বিশ্ব নারী সম্মেলন হয়েছিল কোথায়? মেক্সিকোতে। দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন কত সালে হয়? 1980 সালে। কোথায় হয়? ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে হয়। 3 নাম্বারটা কোথায় হয়? অর্থাৎ তৃতীয় বিশ্ব নারী সম্মেলন হয় 1985 সালে। কোথায়? কেনিয়ার রাজধানী নাইরোবিতে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন। এটি হয় 1995 সালে। কত সালে হয়? 95-এ। কোথায় হয়? চীনের রাজধানী বেইজিংয়ে। আর এটার প্রতিপাদ্য ঘোষণা ছিল নারীর চোখে বিশ্ব দেখুন। আমি আবারও বলছি, 1995 সালে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন হয়েছিল। এটার প্রতিপাদ্য ঘোষণা ছিল নারীর চোখে বিশ্ব দেখুন। 2000 সালে যে সম্মেলন হয়েছিল সেটাকে আমরা বেইজিং +5 বলে থাকি। আর 2005-এ যেটা হয়েছিল সেটা বেইজিং +10। আর এই দুইটা সম্মেলনই হয়েছিল নিউ ইয়র্ক শহরে। এইটুকু গেল। এবার আমরা পড়বো সিডো সনদ সম্পর্কে। এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। সিডো কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন, অর্থাৎ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদটা হচ্ছে সিডো। মনে রেখো, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন, অর্থাৎ নারীর প্রতি যত ধরনের বৈষম্য আছে এই বৈষম্যগুলো হচ্ছে এই সিডোর অন্তর্ভুক্ত। সিডো এগুলোকে নিয়েই কাজ করে। এই সিডো সনদটা গৃহীত হয়েছিল 1979 সালে। সিডো সনদ গৃহীত হয় কত সালে? 1979 সালে। আর এটি কার্যকর হয়েছিল হচ্ছে 20টি দেশের সমর্থনে 1981 সালে। 79-তে গৃহীত হয় আর 81 সালে 20টি দেশের সমর্থনে এটি কার্যকর হয়েছিল। আর বর্তমানে বাংলাদেশ সহ 132টি দেশ এই সিডো সনদকে সমর্থন করেছে। এই সিডো সনদে টোটাল ধারা আছে 30টি। এর মধ্যে প্রথম 16টিতে নারীদের প্রতি কত ধরনের বৈষম্য আছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং পরের 14টিতে এই বৈষম্যগুলো বিলোপের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর আমরা আরো দুইটা কথা বলবো। 1999 সালের 17ই নভেম্বর সাধারণ পরিষদ, কত সাল বললাম? 1999 সালে 17ই নভেম্বর। হ্যাঁ, এই সেম তারিখেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল 21শে ফেব্রুয়ারিকে। ওই তারিখটাই, এই একই তারিখেই 25 নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হলো। এবং 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর এই 15 দিন নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা জানি 8 মার্চ এই তারিখে আমরা বিশ্ব নারী দিবস পালন করে থাকি। আর এই অধ্যায়ের আমরা একদম শেষে এসে আরেকটি প্রশ্ন পাব, জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা। এখান থেকে কোনো কোশ্চেন হলে প্রয়োগমূলক অর্থাৎ ঘতে কিন্তু এই কোশ্চেনটাই সাধারণত দেওয়া হয় যে জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর কি ভূমিকা ছিল। দেখো, জাতিসংঘটা সৃষ্টি হয়েছিল কিন্তু বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আর বাংলাদেশও একটি শান্তিপ্রিয় দেশ, যে কারণে বাংলাদেশের সাথে কিন্তু জাতিসংঘের একটা সদস্য হওয়ার পর থেকে একটা সুসম্পর্ক বিদ্যমান। আর আমি বলেছিলাম প্রত্যেক বছরই জাতিসংঘে আমাদের দেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়। তারা বিভিন্নভাবে কিন্তু জাতিসংঘে অবদান রাখছে। আমাদের বইয়ের তথ্য অনুসারে, যদিও সংখ্যাটা এখন অনেক বেশি, আমি বইয়ের তথ্যটাই বলছি,
যে জাতিসংঘের প্রায় বর্তমানে 11টিরও বেশি দেশে প্রায় 11,000-এরও বেশি সৈন্য কাজ করছে। যদিও সংখ্যাটা অনেক বেশি এখন বর্তমানে, এটা আগের কথা, বই অনুসারে আমি বলছি। তাহলে 11টিরও বেশি দেশে 11,000-এর বেশি সৈন্য কাজ করছে। হ্যাঁ, বিশ্বের অন্যান্য দেশের সৈন্যরা যেখানে গ্রহণযোগ্যতা পায়নি, সেখানে বাংলাদেশের এই সৈন্যরা কিন্তু স্থানীয় মানুষের মনটাও জুগিয়েছে। স্থানীয় মানুষের এই প্রশংসাগুলো পাওয়ার জন্য, অবদান রাখার জন্য সিয়েরা লিওন আমাদের বাংলা ভাষাকে তাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন। আইভরি কোস্টে একটা অন্যতম ব্যস্ত সড়কের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক। এবং আমরা জানি আমাদের দেশের শুধু সেনাবাহিনী না, এছাড়াও পুলিশ সদস্য, নারী সদস্য, তারাও কিন্তু জাতিসংঘের মিশনগুলোতে কাজ করছে, বিভিন্নভাবে অবদান রাখছে। আমাদের দেশের, আমাদের বইয়ের তথ্য অনুসারে এ পর্যন্ত প্রায় 134 জন সদস্য, পুলিশ সদস্য বা শান্তিরক্ষী বাহিনীর সদস্য জীবন উৎসর্গ করে জাতিসংঘে অবদান রাখছে। এই হচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর জাতিসংঘের ভূমিকা। আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল সেগুলো অনেক দ্রুত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং ইনশাল্লাহ আমার আলোচনার বিষয়গুলো থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে। বিশেষ করে আমি জাতিসংঘ সৃষ্টির পটভূমি, এটা একটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সাথে কি সম্পর্ক, সেটা কোন কোন সংস্থাগুলো বাংলাদেশে অবদান রাখছে, আর শেষের দিকে সিডো সনদ যেটা আমি বললাম, আর শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা, এই কয়েকটা কোশ্চেনগুলো এখান থেকে খুব ভালোভাবে তোমরা পড়ে ফেলবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আবারও আমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।